সম্পূরক তালিকার খসড়ায় ভোটার সংখ্যা 12,61,00,000, নতুন ভোটার 24 লাখ। নির্বাচনের সময় গুজব প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। জাতীয় নির্বাচন হতে পারে 8ই ফেব্রুয়ারি। বিএনপি স্বাগত জানালেও জুলাই সনদ ও লেভেল প্লেইং এর সুরাহা চায় জামায়াত এনসিপি। সামনে নির্বাচন থাকায় এখনই আসবে না বড় বিনিয়োগ, মন্তব্য গভর্নরের। 1 বছরেও জীবন জীবিকায় আসেনি স্বস্তি, বলছে সিপিডি। মিরপুরে পুলিশি নির্যাতনে জনি হত্যা মামলার রায় পড়া চলছে। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিট শুনানি 25 আগস্ট। স্বাগত। এখন দুপুরের পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমরা দুজন, আমি মেহেরিন অ্যানি এবং আমি নাজমুস সাকিব। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,00,000 এবং 38 নতুন ভোটার 24,38,000-এর বেশি। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দাবি বা আপত্তির জন্য 21 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভোটাররা। এদিকে নির্বাচন ঘিরে এআই এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব নিয়ে শঙ্কিত ইসি। বিশ্লেষকরা বলছেন, গুজব প্রতিরোধে ও বিশৃঙ্খলা এড়াতে ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে কমিশনকে। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদন। নির্বাচন ঘিরে ইসির নিয়মমাফিক কাজগুলোর মধ্যে অন্যতম ভোটার তালিকা প্রস্তুত করা। কমিশনের পক্ষ থেকে প্রতি বছর 2রা মার্চ ভোটার দিবস ঘিরে জানানো হয় বছরের হালনাগাদ তথ্য। সেই সাথে থাকে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালার বাধ্যবাধকতাও। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ভোটার তালিকা আইনে কিছুটা পরিবর্তন এনে ভোটার তালিকা 3 ধাপে কার্যকর করতে যাচ্ছে নির্বাচন কমিশন। রবিবার প্রথম ধাপে দেওয়া হলো সম্পূরক ভোটার তালিকার খসড়া। এ তালিকায় 24,38,000 নতুন ভোটার যুক্ত হয়েছে। সব মিলিয়ে বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা 12,61,00,000-এর বেশি। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি, সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274 এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার, যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই, তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,600। পরবর্তীতে 31 অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 পূর্ণ হবে তাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার তালিকায় যুক্ত করার কথা ভাবছে নির্বাচন কমিশন। এদিকে এবারের নির্বাচনী আচরণ বিধিমালা 2025-এ বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে এআই এর বিষয়টি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ নজরদারির কথা ভাবছে নির্বাচন কমিশন। সবশেষ কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হলেও নতুনভাবে আরপিও যাচাই বাছাইয়ের কাজ করছে ইসি। বিশেষভাবে এআই এর অপব্যবহার রোধে বিশেষ গুরুত্ব দিচ্ছে নির্বাচন কমিশন। তবে এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারছে না ইসি। তাহলে চ্যালেঞ্জটা কোথায়? ইলেকশনের সময় কোনো একটা ভিডিও যদি 2-3 ঘন্টা অনলাইনে থাকে এবং সেটা যদি মিস ইনফরমেশন যুক্ত ভিডিও হয়, তাহলে কিন্তু আপনার যে কোনো এলাকায় কিংবা পুরো ন্যাশনালি ভোটার বিহেভিয়ার চেঞ্জ করে ফেলতে পারে। ইলেকশন টাইমে এই ওভারসাইট বোর্ড খুবই ক্লোজলি প্ল্যাটফর্মগুলোর সাথে কাজ করতে হবে। এছাড়া ড্রোন ব্যবহারের নিষেধাজ্ঞা সহ প্রয়োজনে সিসি ক্যামেরা ব্যবহারের কথা ভাবছে কমিশন। রাজনৈতিক বিশ্লেষকদের শঙ্কা দেশের 45,000 ভোট কেন্দ্র নিয়ে। তারা বলছেন, ব্যয়বহুল হলেও সব কেন্দ্রেই সিসি ক্যামেরা বসানোর বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে ইসিকে। শুধুমাত্র ঝুঁকিপূর্ণ কেন্দ্র না, আমার কাছে মনে হয় সবগুলো কেন্দ্র এবার ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে সিসিটিভি ক্যামেরা যদিও খুব খরচ বাড়বে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে মানুষ মারা যাওয়াকে বাঁচানোর জন্য, সহিংসতাকে এড়ানোর জন্য
সিসিটিভি ক্যামেরাটা খুব গুরুত্বপূর্ণ। সব কেন্দ্রে এটা বসানো দরকার এবং এটাকে স্ট্রংলি মনিটরিং করা দরকার। পলিটিক্যাল পার্টিগুলোটা শক্ত মেসেজ দিতে হবে যে এই জাতীয় কাজ থেকে বিরত থাকতে হবে। প্রচারণায় পোস্টারের ব্যবহার নিষেধাজ্ঞাও থাকছে এবার, তবে ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারে সুযোগ থাকছে। এতে আনা যাবে না বিদেশি অর্থায়ন। সরকারি সামগ্রী ব্যবহারে নিষেধাজ্ঞা রাখা হচ্ছে এবার, তবে পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহারে উৎসাহী করছে ইসি। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের শাস্তি, সর্বোচ্চ প্রার্থিতা বাতিল সহ কমন প্ল্যাটফর্ম থেকে প্রার্থীদের ইস্তেহার ঘোষণার সুযোগ রাখছে নির্বাচন কমিশন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 5 আগস্টের পর লুট হওয়া প্রায় 700 অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব করা হবে। প্রিজাইডিং অফিসারের সঙ্গে থাকা আনসার সদস্যদের হাতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি। আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময় আমাদের থাকে না, কি জানি বলে, ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে, অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা ওই গার্ড ব্যবস্থা করতেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ বাহিনীর জন্য অন্তত 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং আজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রেস উইং জানায় 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে। এজন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরার সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যরা এই ডিভাইস তাদের সঙ্গে রাখবেন। আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু পরিকল্পনা রয়েছে। দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বিঘ্নে ভোট গ্রহণ ও সহিংসতা এড়াতে ফেব্রুয়ারির সপ্তাহের প্রথম কিংবা শেষ কার্যদিবসে নির্বাচন আয়োজনের পরামর্শ বিশেষজ্ঞদের। রমজানের আগে শপথ গ্রহণ সহ আনুষঙ্গিক কাজ বিবেচনায় বিশ্লেষকদের মত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে 8 ফেব্রুয়ারি। নির্বাচন রোডম্যাপকে বিএনপি সহ প্রায় সব দল স্বাগত জানালেও এখনও রয়ে গেছে কিছু যদি কিন্তু। জামায়াতের দাবি, জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন, আর এনসিপি চায় লেভেল প্লেইং ফিল্ড। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। এই শিডিউল ঘোষণার কাজটা আমাদের ডিসেম্বর মাসের প্রথম অর্ধেই আপনারা পাবেন। ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণা। ইতিমধ্যে এমন বক্তব্য এসেছে নির্বাচন কমিশন থেকে। আর প্রধান নির্বাচন কমিশনার আরও স্পষ্ট করে বলেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন। রেওয়াজ অনুযায়ী তফসিল ঘোষণা থেকে নির্বাচনের মধ্যে 40 থেকে 45 দিনের পার্থক্য থাকে। এবার সেটি 60 দিনে গিয়েও ঠেকতে পারে। যদি তাই হয় তাহলে নির্বাচন কবে? নির্বাচন বিশ্লেষকরা বলছেন, একই দিনে সারা দেশে নির্বিঘ্নে ভোট গ্রহণ ও সহিংসতা এড়াতে সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবস ভালো দিন। সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে 1, 8 ও 15 তারিখ যেহেতু রোববার এবং 5 ও 12 তারিখ বৃহস্পতিবার, 17 কিংবা 18 তারিখ শুরু রমজান। তাতে ভোট গ্রহণের পর রমজানের আগে শপথ গ্রহণ সহ নতুন সরকারের আনুষঙ্গিক কাজ শেষ করতে চাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সবচেয়ে ভালো দিন হতে পারে 8 ফেব্রুয়ারি। বিপুল সংখ্যক ভোটার যারা শহরাঞ্চলে থাকে, ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, তারা কিন্তু এইসব এলাকার ভোটার না, এবং যদি লম্বা একটা ছুটি পায় তাহলে তারা ভোট দেওয়ার জন্য তাদের যে ভোটার এলাকা সেখানে তারা যাবে। কাজেই সেক্ষেত্রে এই তারিখটা, দিনটা যদি বৃহস্পতি বা রবিবারে হয় তাহলে বোধহয় ভালো হয় সবার জন্যই। তা আমরা ধরে নিতে পারি যে ফেব্রুয়ারির প্রথম দিকেই, আমার ধারণা 10 দিনের মধ্যে, 1 থেকে 10 তারিখের মধ্যে নির্বাচনটা হয়ে যাবে। এদিকে রাজনৈতিক দলগুলো সেভাবে নিচ্ছে প্রস্তুতি। এনসিপি বলছে যে কোনো তারিখে হতে পারে নির্বাচন, তবে তফসিল ঘোষণার আগেই আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ও লেভেল প্লেইং ফিল্ড তৈরি জরুরি। যার একটু টাকা বেশি সে হয়তো তার জনসভায় হাজার হাজার লোক আনছে, কিন্তু যার টাকা নাই সে আনতে পারছে না। ওটা তখন হচ্ছে ভোটে একটা প্রভাব ফেলে।
তো আমরা সেই জায়গাটায় বলছি একই ডিজাইনে একইভাবে একই মঞ্চে যেন সবগুলো প্রার্থী যেন নির্বাচনী প্রচারণা চালাতে পারে সেই ধরনের ব্যবস্থাগুলো নিলে এবং একই সাথে সংস্কারটাকে বাস্তবায়ন করতে পারলে বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হলে নির্বাচনের শিডিউল নিয়ে আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। এটা তো হইতে পারে, এখানে আমাদের দেশ তফসিল ঘোষণার সময়সীমাকে স্বাগত জানিয়ে জামায়াতের দাবি জুলাই সনদের ভিত্তিতে হতে হবে নির্বাচন। ইলেকশনের টাইমলাইন করেছেন, মোস্ট ওয়েলকাম, বাট ইলেকশনটা হইতে হবে জুলাই সনদের ভিত্তিতে। এই সরকারকেই এটা বাস্তবায়ন করে দেখাতে হবে, আমরা এটা বলেছি। নাম্বার 2, ইলেকশন যদি করতে হয় লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। আমাদের আরেকটা অন্যতম দাঁড়িয়ে ছিল নির্বাচন জিনিস, সেটা হলো পিয়ার পদ্ধতিটা আনা। পিয়ার পদ্ধতি একটা বেস্ট পদ্ধতি নির্বাচনে। ভোটের দিন তো ছুটি থাকে না, ছুটি। পোস্টাল ভোটের ব্যবস্থা ভালো চিন্তা উল্লেখ করে বিএনপি বলছে তফসিলের আগে আরপিও সংশোধন সহ যে কোনো সিদ্ধান্তে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হতে পারে। তফসিল ঘোষণার আগ পর্যন্ত নির্বাচন কমিশনের সাথে সব রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনা হবে, এটা প্রক্রিয়া। যেগুলোর জন্য আইন সংশোধনের বিষয় আছে সেগুলো অর্ডিন্যান্সের মাধ্যমে প্রতিনিয়তই হয়ে যাচ্ছে, সেটা হতে পারে। এগুলো সব কিছুই একটা সুষ্ঠু, সুন্দর, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজন। প্রবাসীদের ভোটের ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে পোস্টাল ব্যালটে শুধু মার্কাটা থাকবে, প্রার্থীদের নাম থাকবে না, এটাও একটা খুব চমৎকার সিদ্ধান্ত হয়েছে। এই প্রস্তাবগুলো খুবই উত্তম, যাতে কোনো নাগরিক তার সরকারি দায়িত্ব পালন করার কারণে ভোট বঞ্চিত না হয়। নির্বাচনের তফসিল ঘোষণার সময়সীমা নির্ধারণ হওয়ার ফলে নির্বাচন কমিশনের পাশাপাশি চ্যালেঞ্জ পাচ্ছে অন্তর্বর্তী সরকারেরও। নির্বাচনের ভোটার তালিকা প্রস্তুত, সংসদীয় আসন পুনর্বিন্যাস, নতুন দল এবং পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ করতে হবে তফসিল ঘোষণার আগে। তেমনি একই সাথে অন্তর্বর্তী সরকারকে নির্বাচন ব্যবস্থার সাথে যুক্ত অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেও সমান তালে সক্রিয় করতে হবে। তাহলে কেবল সম্ভব একটি কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। গত এক বছরে আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরেছে, তবে রাজনীতিতে স্থিতিশীলতা না ফেরায় দেশে বিনিয়োগ বাড়ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে সিপিডি আয়োজিত সংলাপে গভর্নর জানান, মূল্যস্ফীতি 8.5% থেকে চলতি অর্থ বছরের মধ্যেই 5% নেমে আসবে। এ সময় রাজনৈতিক নেতা ও বিশ্লেষকরা বলেন, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর পাশাপাশি সংস্কারেও গতি আনতে হবে। সব মিলিয়ে মানুষের জীবন জীবিকায় আসেনি স্বস্তি। বিস্তারিত হাসিব বিল্লার প্রতিবেদনে। অন্তর্বর্তী সরকারের এক বছরের অর্থনৈতিক যাত্রা নিয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রোববার রাজধানীর এক হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপনে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, এক বছরে অর্থনীতি রক্ষা পেলেও কাঙ্ক্ষিতভাবে মূল্যস্ফীতি কমেনি এবং রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার অনেক কম। এ সময় সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, কাঙ্ক্ষিত বিনিয়োগ আসছে না, তাই কর্মসংস্থান সৃষ্টি করা বড় চ্যালেঞ্জ। অভ্যন্তরীণ অর্থনীতি তো বাংলাদেশের মূল শক্তি, সেই জায়গাটাতে এখনো অনেক কিছু আমাদের করার আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে প্রবণতাগুলি ইতিবাচক, কিন্তু সেই ইতিবাচক প্রবণতাকে বিনিয়োগের চাঞ্চল্যে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। বিগত এক বছরে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে 11টা সংস্কার কমিশন হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও অগ্রগতি হয়নি। অনেক সময় এগুলোর মধ্যে গেছে, কিন্তু আসলে মূল জায়গা যে মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে, সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি। অনুষ্ঠানে বিনিয়োগের পরিবেশ উন্নয়নের পাশাপাশি সংস্কারে গতি আনার উপর জোর দেন অন্য বক্তারা। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আর্থিক খাতে কোনো সংকট নেই, তবে রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল না হলে বিনিয়োগে বড় ধরনের গতি আসবে না। এই অর্থবছরে মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনার আশা ব্যক্ত করেন তিনি। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে, আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিস্ক্যালের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে স্টেবিলিটিটা আনতে হবে। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে, এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলবো সেটা কাজ।
সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইবে না, যে পরবর্তী সরকার যদি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট গভর্নমেন্ট, এটা স্বাভাবিক একটা। ব্যাংকিং খাতের সংস্কার প্রসঙ্গে তিনি জানান, ব্যাংক কমিশনের বদলে টাস্ক ফোর্স গঠন করা হয়েছে এবং ব্যাংক কোম্পানি আইন 1991 সংশোধনের কাজ শেষ পর্যায়ে। এছাড়া বাংলাদেশ ব্যাংক আইন প্রণয়নের মাধ্যমে আর্থিক খাতকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন গভর্নর। টাকা ছাপানো ও ব্যবস্থাপনায় প্রতি বছর 20,000 কোটি টাকা খরচ হয় জানিয়ে ডিজিটাল অর্থনীতির উৎসাহ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। তাই স্মার্টফোনের দাম 6 থেকে 7,000 টাকা নামিয়ে আনা এবং সাশ্রয়ী ইন্টারনেট নিশ্চিত করার প্রস্তাব দেন ডক্টর আহসান মনসুর। হাসিব বিল্লাহ, এখন ঢাকা। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত এ নিয়ে জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। রাকিব, সম্মেলনে নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর তারেক রহমানের বক্তব্য কখন শুরু হবে জানাবেন? আমরা ঠিক 2টা থেকে আসলে এই সম্মেলন শুরু হবার কথা এবং ইতোমধ্যেই তার আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং আমরা আসলে যেটি দেখছি যে রাজশাহী নগরীর বিভিন্ন প্রান্ত থেকে পাড়া মহল্লার যে সমস্ত বিএনপি নেতাকর্মীরা আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। একই সাথে বিভিন্ন থানা এলাকা থেকেও কিন্তু এসেছেন নেতাকর্মীরা। একেবারেই সম্মেলন এলাকাটি কানায় কানায় পূর্ণ অবস্থা আমরা লক্ষ্য করছি এবং দেখছি নেতাকর্মীদের উচ্ছ্বাস এবং উদ্দীপনা। এর মধ্য দিয়ে আসলে তারা যেটি বলছেন যে দীর্ঘ 16 বছর পর কিন্তু আসলে এই যে সম্মেলন হচ্ছে, এই সম্মেলন থেকে তাদের প্রত্যাশা অনেক বেশি। কেননা আসলে দীর্ঘদিন থেকে আসলে যে ফ্যাসিলিটি আচরণ বিগত সরকার দেখিয়েছে, তাতে করে বিএনপি তারা তাদের যে রাজনৈতিক কর্মসূচিগুলো সেগুলো সঠিকভাবে করতে পারেনি বলে এখানে তারা বলছেন। এবং একই সাথে আমরা যে জিনিসগুলো আসলে লক্ষ্য করছি যে এখানে নেতাকর্মী যারা আছেন তারা বলছেন যে আগামী দিনের আসলে নেতৃত্ব দেওয়ার জন্য বা আগামী যে নির্বাচন সেখানে সঠিক নেতৃত্ব দেওয়ার জন্য এই যে মহানগরের যে কমিটিটি, এই বৈশ্বিক কমিটি, সেই কমিটিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিগত সময়ে 2009 সালে যে কমিটি হয়েছে মিজানুর রহমান মিনু এবং মোসাদ্দেক হোসেন শফিকুল হক মিলনের, পরবর্তীতে কিন্তু প্রত্যেকটি সিলেকশন কমিটি করতে হয়েছে বিএনপিকে। সর্বশেষ 16 বছর পর আজকের এই যে সম্মেলন সেটি আসলে হচ্ছে এবং এখান থেকে তারা চায় যে নবীন প্রবীণের মিলনে যে নেতৃত্ব, সেই নেতৃত্বই কিন্তু আসলে তারা প্রত্যাশা করছেন। কেননা এই নেতৃত্ব আগামীতে আসলে বিএনপিকে যেমন দলীয়ভাবে এগিয়ে নেবে, একইভাবে আগামী নির্বাচনে রাষ্ট্রীয়ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য কিন্তু আসলে অনেক বেশি যোগ্য করে তুলবে দলটিকে। এর পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে আজকে ঠিক অধিবেশনের শেষ অংশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়া তিনি বক্তব্য রাখবেন এবং সেখান থেকে কি নির্দেশনা আসছে তা জানার জন্য এখানে কর্মীরা একেবারেই উন্মুখ হয়ে আছেন এবং তারই অপেক্ষায়। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহীতে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে, সে খবরে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। 2014 সালের মিরপুর থানায়, পল্লবী থানায় পুলিশি নির্যাতনে জনি হত্যা মামলার যে রায় সেটা চলছে আজকে হাইকোর্টে, সে খবর জানাবেন জাহিদ হাসান। জাহিদ, জানাবেন যে কি অবস্থা রায়ের এবং সবশেষ আদালত কি বলছে, বিস্তারিত জানাবেন। সাকিব 2014 সালে থানায় ধরে নিয়ে নির্যাতন করে পরবর্তীতে তাকে খুব শারীরিকভাবে অসুস্থ অবস্থায় তাকে মেডিকেলে পাঠানো হয় এবং হাসপাতালে পাঠানোর পরে তিনি সেখানে মারা যান। এটি একটি আলোচিত ঘটনা মিরপুরের জনি হত্যা মামলা 2014 সালে। পরে তার পরিবার এই মামলায় এই ঘটনায় তারা মামলা করেন এবং তার ছোট ভাই রকি তিনি বাদী হন এই মামলায় এবং 2020 সালে এই মামলায় রায় আসে। এর মধ্যে বিচারিক তদন্ত হয়েছে এই আদালতের এই রায়, এই ঘটনাটির বিরুদ্ধে একটি বিচার বিভাগীয় তদন্ত হয়েছে। সেই তদন্তে তৎকালীন মিরপুরের পল্লবী থানার যে এসআই জাহিদুর রহমান এবং এএসআই কামরুজ্জামান এবং এএসআই রাশেদুল হাসান, এই 3 জন এবং পুলিশের সোর্স সুমন, এদেরকে দোষী সাব্যস্ত করে এই অভিযোগপত্র দেওয়া হয়। সেই অভিযোগপত্রে 2013 সালে যে পুলিশি হেফাজত এবং পুলিশি নির্যাতনা আইনের যেই আইনটি করা হয়েছিল, সেই আইনের প্রথম মামলা এটি এবং এটি একটি প্রথম নজির ওই আইনের, যার কারণে এটি গুরুত্ব সহকারে হাইকোর্টে শুনানি হয়েছে। দীর্ঘদিন পরে প্রায় 10 বছর পরে এই মামলার রায়টি আসছে এবং আজকে সেই জনির পরিবার, তার মা এবং তার স্ত্রী, তার 2 সন্তান এবং তার ভাই রকি, তারা এসেছেন, তারা আদালতের
মধ্যে অবস্থান করছেন। বেলা 11:15 দিকে এই রায় পড়া শুরু হয় এবং 1টা পর্যন্ত টানা এই রায় ঘোষণা হয়েছে। এখন বিরতির পরে আবার আদালতে এই মামলার কার্যক্রম শুরু করেছেন, রায় ঘোষণার কার্যক্রম। কিছু সময়ের মধ্যেই হয়তো আমরা রায় পেয়ে যাব। এই রায়ে নিম্ন আদালতের দেয়া আদেশ কতটুকু বহাল থাকে এবং যে আসামিদের দোষী সাব্যস্ত করে রায় দেওয়া হয়েছে, বিশেষ করে 3 পুলিশ কর্মকর্তার যেই যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সেটি কতটুকু বহাল থাকে সেটি জানার জন্য আমরা অপেক্ষা করছি। সাকিব। জনি হত্যা মামলার যে রায় সেটা ঘোষণা করছে আদালত, সে খবর জানাচ্ছিলেন জাহিদ হাসান। বাদীর অনুপস্থিতিতে ও এক আসামির ঠিকানা ভুল থাকায় চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চার্জশিটের শুনানির দিন আগামী 25 আগস্ট ধার্য করেছেন আদালত। দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়স্কজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীকে উপস্থিতির জন্য সমন জারি করেন এবং আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতি নিশ্চিতে শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি 42-এর মধ্যে এজাহারভুক্ত 3 জন ও তদন্তে পাওয়া 1 জনকে অব্যাহতির সুপারিশ করেছেন তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেপ্তার রয়েছেন 20 জন আর পলাতক রয়েছেন 18 জন। বরিশালের শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশে চিকিৎসা খাতে জনদুর্ভোগ ও কাঠামোগত অব্যবস্থাপনা দূর করা সহ নানা দাবিতে ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ থেকে যুক্ত হচ্ছেন ফিরদৌস সোহাগ। সোহাগ, আপনি জানাবেন সড়ক অবরোধ থাকায় যানজটে ভোগান্তির বিষয়ে কি বলছে, বিস্তারিত জানাবেন। আপনাকে ধন্যবাদ। সেই 11:30 শুরু হয়েছে, এখন পর্যন্ত ঢাকা বরিশাল মহাসড়কের নথুল্লাবাদে যে অবরোধ করেছে শিক্ষার্থী এবং সাধারণ মানুষ, সেই অবরোধটি কিন্তু আছে। কখনই অবরোধ প্রত্যাহার করা হবে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। গতকালও কয়েক ঘন্টা অবরোধ ছিল, আজকেও সেটি চলছে। এই অবরোধে কিন্তু যতই সময় গড়াচ্ছে বিভিন্ন জন আসছেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন থেকে লোকজন আসছে এবং তাদের সাথে যুক্ত হচ্ছে, কথা বলছে। অনেকেই থাকছেন, আবার অনেকে চলে যাচ্ছেন। তো কিছুক্ষণের মধ্যে আমরা যেটি শুনেছি যে চরবনাই পীর সাহেব হুজুর তিনি এখানে আসবেন এবং যুক্ত হবেন, এজন্য আমরা দেখতে পাচ্ছি তার আগেই তার সংগঠনের কিছু অনুসারী যারা রয়েছেন তারা ইতিমধ্যে চলে এসেছেন। একটু জানিয়ে রাখি যে গত 14 দিন যাবত বরিশালে কিন্তু আন্দোলন চলছে। স্বাস্থ্য খাত সংস্কারের এই আন্দোলনে যুক্ত হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বরিশালের আপামার জনসাধারণ। অবকাঠামোর উন্নয়ন ও নিরাপদ ভবন, সব বিভাগের পর্যাপ্ত শিক্ষক চিকিৎসক প্রদান, টেকনোলজি ও দক্ষ জনবল নিয়োগ, MRI, ICU, ক্যাথল্যাব সহ আধুনিক যন্ত্রপাতি নিয়োগ, সিন্ডিকেট ও হয়রানিমূলক চিকিৎসা সেবা, শিশু হাসপাতাল ও ক্যান্সার হাসপাতালের হস্তান্তর, স্বাস্থ্য অধিকারককে সংবিধান অনুযায়ী বাস্তবায়ন করণ সহ নানা দাবিতে এই আন্দোলন চলছে। এই আন্দোলনের সাথে কিন্তু যুক্ত হয়েছেন বরিশাল শহরের বিভিন্ন জনসাধারণ। তো তারই অংশ হিসাবে প্রতিদিন কিন্তু গত 14 দিন যাবত এই আন্দোলন চলছে, আজকেও সেই আন্দোলন অনুষ্ঠিত হচ্ছে। একটু জানিয়ে রাখি, এই আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য আজকে বিকেল 4টার দিকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কিন্তু জানিয়ে দেবে এখানকার যারা আন্দোলনরত রয়েছে তারা। এখানেই এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতটুকু ছিল বরিশালে যে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য যে আন্দোলন করছে তার সবশেষ খবর। ঢাকা বরিশাল মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে ছাত্র জনতা, সে খবরে জানাচ্ছিলেন ফিরদৌস সোহাগ। চট্টগ্রামের পটিয়ায় 20টি ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি পালন করছে চাকরিচ্যুতরা, সে খবর জানাবেন ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে চাকরিচ্যুত কর্মীদের কর্মসূচির সবশেষ কি অবস্থা, ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে কর্তৃপক্ষ কি ব্যবস্থা নিয়েছে এবং এসব শাখার যারা চাকরিচ্যুত হয়েছেন তাদেরকে আসলে চাকরিচ্যুত করার কি কারণ? সাকিব, আমরা যেটি দেখেছি এখানে বেলা 1টার পর থেকে প্রশাসনের সাথে বৈঠকের পর যারা আন্দোলনকারী ছিলেন তারা তাদের কর্মসূচি তুলে নেন এবং 1টার পর থেকে ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক হওয়া শুরু করে। আমরা আছি পটিয়ার ইসলামী ব্যাংকের একটি শাখায়, এখানে কার্যক্রম এখন স্বাভাবিক আছেন, গ্রাহকরা আসছেন এবং আমরা
আসলে যেটি দেখেছি যে আসলে সকাল 7টা থেকে আজকে তারা এই কর্মসূচি পালন করেছেন। অন্তত 3 থেকে 4 হাজার চাকরিচ্যুত যারা দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা এবং চট্টগ্রামের অধিকাংশ চাকরিচ্যুতর মধ্যেই যারা আছেন তারা অধিকাংশই পটিয়ার। তো সেই কারণে এখানে বড় একটি অংশ ছিলেন এবং তারা অনেকেই চাকরি হারিয়ে বাড়িতে অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে তারা চাকরি ফিরে পাওয়ার জন্য আন্দোলন করে আসছেন এবং তারা বলছেন যে তারা বৈষম্যের শিকার হয়েছে। গণঅভ্যুত্থানের পর থেকে যেই ধরনের ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে তারা বলছেন যে এই চাকরি হারানোর বিষয়টি অত্যন্ত ন্যাক্কারজনক এবং তারা বলছেন যে তারা বৈষম্যের শিকার হয়েছেন এবং অনেকেই বলছেন যে তারা অনেকেই নতুন চাকরিতে জয়েন করেছিলেন। 1 মাসের মধ্যে অনেকে চাকরি গেছে, কেউ 3 থেকে 4 বছর চাকরি করার পর তাদের কিন্তু কোনো কারণ ছাড়াই, কোনো কারণ দর্শানো নোটিশ ছাড়াই আসলে চাকরিচ্যুত করা হয়েছে এমন অভিযোগ পেয়েছে এবং তারা অনেকেই অবস্থান নিয়েছিলেন চট্টগ্রামের যে পটিয়ার যে সড়ক আছে সেই মূল সড়কে অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে তারা অবস্থান নিয়েছিলেন দীর্ঘক্ষণ এবং যান চলাচল ব্যাহত হয়েছিল এবং ব্যাংকিং কার্যক্রম তারা বন্ধ করে রেখেছিলেন এবং বিশেষ করে অন্যান্য যে ব্যাংকগুলো আছে, মূলত 6টি ব্যাংক যেগুলো থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, সেই 6টি ব্যাংক চট্টগ্রামের যে শিল্প গ্রুপ এস আলমের ব্যাংক হিসেবে পরিচিত এবং এই ব্যাংকে আসলে বিভিন্ন সময় অভিযোগ ছিল যে আসলে পটিয়া বা দক্ষিণ চট্টগ্রাম থেকে অনেককে চাকরি দেওয়া হয়। তো সেই বিষয়টির ভিত্তিতে আসলে এই ধরনের একটি অভিযোগ উঠেছিল এবং এই অভিযোগের প্রেক্ষিতে অনেকে চাকরিচ্যুত করা হয় এবং যে চাকরিচ্যুতরা আসলে অধিকাংশই দক্ষিণ চট্টগ্রামের বাসিন্দা এবং তারাই মূলত দাবি জানিয়ে আসছিলেন যে তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হয় এবং বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে আজকে বৈঠকের পর প্রশাসন তাদেরকে আশ্বাস দিয়েছিল যে তারা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ে তারা জানাবেন এবং সেই প্রেক্ষিতে তারা আসলে আন্দোলনকে স্থগিত করেছেন। চট্টগ্রামের 20টি ব্যাংকের শাখায় তালা দিয়েছে চাকরিচ্যুতরা, সে খবর জানাচ্ছিলেন ফয়সাল করিম। এদিকে চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে ফেরত আসা একটি কন্টেনারে তেজস্ক্রিয়তা পাওয়া গেছে। এ কারণে সেখানে বন্ধ রয়েছে খালাস কার্যক্রম। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, আপনি জানাবেন কন্টেনারে তেজস্ক্রিয়তা কিভাবে আসে, এ ধরনের ঘটনা ঝুঁকিপূর্ণ কিনা জানাবেন। এটি আসলে কন্টেনারের তেজস্ক্রিয়তা বিভিন্নভাবে আসতে পারে, বিশেষ করে যে পণ্যটি কন্টেনার করে আনা হয়েছে এবং আমরা জানতে পেরেছি যে এখানে আসলে স্ক্র্যাপ বা লোহার টুকরা আনা হয়েছিল এবং সেই লোহার টুকরোগুলোরই মধ্যেই তেজস্ক্রিয়তা পাওয়া গেছে প্রাথমিক পরীক্ষায় এবং এটি আসলে গত 3 আগস্ট চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসে এবং ঢাকার একজন আমদানিকারক ড্যামরার একটি আমদানিকারক প্রতিষ্ঠান 5 কন্টেনারে করে স্ক্র্যাপ বা লোহার টুকরো নিয়ে এসেছিল এবং 5টি কন্টেনারের মধ্যে একটি কন্টেনারে প্রাথমিকভাবে তেজস্ক্রিয়তা শনাক্ত হয়েছে এবং এই কন্টেনারটি যখন ডেলিভারি নেওয়া হচ্ছিল বন্দরের 4 নম্বর গেটে যে তেজস্ক্রিয়তা শনাক্তকরণ যন্ত্র আছে সেখানে তখন অ্যালার্ম বেজে উঠে, গামা অ্যালার্ম যেটা বলছেন কাস্টমস কর্তৃপক্ষ, মানে এই অ্যালার্মের মাধ্যমে আসলে শনাক্ত করা হয় যে এই যে কন্টেনারটি সেই কন্টেনারে তেজস্ক্রিয় জাতীয় পদার্থ রয়েছে। তো কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে তারা আসলে প্রাথমিকভাবে শনাক্তের পর তারা পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়েছে এবং পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধি দল এসেই তারা আসলে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে যে এই কন্টেনারের বা স্ক্র্যাপগুলোতে কী ধরনের তেজস্ক্রিয় পদার্থ রয়েছে এবং এই যে তেজস্ক্রিয় পদার্থটা আসলে কিভাবে আসলো সেটা আসলে যেই সোর্সে বা যে দেশ থেকে এসেছে সেই যে স্ক্র্যাপগুলো বা লোহার টুকরোগুলো আসলে কী কাজে ব্যবহৃত হচ্ছিল সেগুলোকে আসলে পরমাণু সংক্রান্ত কোনো কাজে ব্যবহার হচ্ছিল কিনা বা কোনো শিল্প কারখানায় ব্যবহার হচ্ছিল কিনা বা কোনো জাহাজের স্ক্র্যাপ কিনা সেগুলোর উপর আসলে নির্ভর করে। তো সেটি আসলে বিজ্ঞানীরা যখন পরীক্ষা নিরীক্ষা করবেন পুঙ্খানুপুঙ্খভাবে তখনই আসলে জানা যাবে। আর এই ধরনের তেজস্ক্রিয় পদার্থ কিন্তু জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, যেহেতু তেজস্ক্রিয়তা পদার্থ থেকে বিকিরণ হয় এবং এখানে বিকিরণের মাত্রা কী পরিমাণ সেটি এখনও শনাক্ত হয়নি এবং সেটি যদি সহনীয় মাত্রার চেয়ে বেশি হয় তখন কিন্তু সেটি জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে থাকে এবং তেজস্ক্রিয় তা কিন্তু বিভিন্ন ধরনের শিল্প কারখানা বা বিভিন্ন কাজে ব্যবহার হয় এবং সেক্ষেত্রে কিন্তু বিশেষ ব্যবস্থায় সেগুলো নানাভাবে আসলে সুরক্ষামূলক বা যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েই তারা সেগুলো ব্যবহার করে থাকেন এবং এক্ষেত্রে যদি এই কন্টেনারে ক্ষতিকারক কোনো তেজস্ক্রিয় পদার্থ পাওয়া যায় পরবর্তীতে কিন্তু মেগা পোর্ট ইনিশিয়েটিভ যেটি যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রাম বন্দর একটি ইউনিট আছে তারাই কিন্তু পরবর্তীতে
পরবর্তীতে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এবং এর আগে যখন চট্টগ্রাম বন্দরে আরও এর আগে বেশ কয়েকবার তেজস্ক্রিয় পদার্থ শনাক্ত হয়েছিল, তখন কিন্তু বিশেষ ব্যবস্থা এবং নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার পর সেগুলো আবার যে দেশ থেকে এসেছিল সেখানে ফেরত পাঠানো হয়েছিল। তো এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ। ট্রাম্প পুতিন বৈঠকের তারিখ ঘোষণার ঠিক একদিন পর ইউরোপীয় নেতারা বলছেন ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনা সম্ভব নয়। এ নিয়ে একটি সম্মিলিত বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইত্যাদি, পোল্যান্ড, ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধান সহ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হচ্ছে মস্কো কিয়েভের মধ্যে অস্ত্রবিরতি ও সহিংসতা বন্ধের বিষয়ে আলোচনা বা সমঝোতা হতে পারে। সেখানে ভূখণ্ড ভাগাভাগির প্রশ্ন নেই, কিন্তু মূল অংশীজন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আগামী 15 আগস্ট ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে এমন ঘোষণা আসার একদিন পর এই বিবৃতি দিলেন ইউরোপের নেতারা। গাজায় অনাহারে প্রাণ গেছে আরও 11 জনের। না খেতে পেয়ে উপত্যকাটিতে এখনও পর্যন্ত মারা গেছেন 212 জন। এছাড়া প্যারাশুট থেকে খসে পড়া ত্রাণের আঘাতে মারা গেছে 15 বছরের এক কিশোর। এদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলের প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ মিশর, তুরস্ক সহ 23 দেশের সরকার প্রধান এবং আরব লীগের নেতারা। ফিলিস্তিনিদের ওপর আগ্রাসনের প্রতিবাদে উত্তাল লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা, চিলির রাজপথ। অন্যদিকে যুদ্ধ বন্ধের কোনো উদ্যোগ না নিয়ে সংঘাত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ক্ষুব্ধ খোদ ইসরায়েলিরা। রাজধানী তেল আবিবের সরকার পতনের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সতীর্থ কর্মকার জানাবেন বিস্তারিত। আকাশ থেকে নেমে আসছে খাবার বোঝাই প্যারাশুট। রুদ্ধশ্বাসে ছুটছেন ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। মধ্য গাজার নেতজারিম করিডোরের এই জনমানুষের ভিড়ে ছিল 15 বছরের এক কিশোর মোহান্নাদ জাকারিয়া ঈদ। যদিও সে জানত না ওই ত্রাণই হবে তার মৃত্যুর কারণ। বড় ভাই আর মায়ের সঙ্গে নুসৈরাত শরণার্থী শিবিরে থাকত মোহান্নাদ। শনিবার প্যারাশুট থেকে খসে পড়া ভারী এক ত্রাণের প্যাকেজের চাপে প্রাণ যায় এই কিশোরের। رغم المجاعة والوضع الصعب اللي احنا فيه توجه اخوي لمساعدات الطيران هذه على البحر، فراح يجي ننزل مشطاء ما راح يجري وقع عليه مباشرة واستشهد। জাতিসংঘ বলছে গেল মে থেকে এখনো পর্যন্ত গাজায় শুধু ত্রাণ নিতে গিয়ে প্রাণ গেছে 1000-এরও বেশি ফিলিস্তিনির, যাদের অধিকাংশকেই গুলি করে মারা হয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মদতপুষ্ট গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের নির্ধারিত সাইটে। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গাজা সিটি দখলের পরিকল্পনার তীব্র সমালোচনা ও বিরোধিতা করেছে ইসলামিক ব্লকের 23টি দেশ ও আরব লীগ। সম্মিলিত এক বিবৃতিতে মানবতাবিরোধী এই সিদ্ধান্তের সমালোচনা করে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধ আইন অবমাননার অভিযোগ এনেছেন তারা। এ তালিকায় আছে মিশর, কাতার, জর্ডান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, ইয়েমেন, সুদান, লিবিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া সহ আরও বেশ কয়েকটি দেশ। এছাড়া রাষ্ট্রযন্ত্র ইসরায়েলপন্থী হলেও ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন ও ভূখণ্ড অধিগ্রহণের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনায়। ত্রাণ আটকে রেখে ক্ষুধার্ত ফিলিস্তিনিদের নির্যাতন করায় রাস্তায় নেমেছেন চিলির সাধারণ মানুষ। Israel está matando de hambre al pueblo palestino. El hambre es un crimen de guerra. Niños matando civiles, matando mujeres, que es algo absolutamente inaceptable, pero গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে স্পেনের বার্সেলোনায়। গাজা দখলের প্রতিবাদে নিয়মিত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ইয়েমেনের রাজধানী সানায়। العدو الإسرائيلي ليست هذه أول مرة يهدد ويتوعد ويحاول أن يحتل غزة ويحاول أن يكسر। অন্যদিকে নেতানিয়াহুর গাজা সিটি দখলকে যুদ্ধ আরও প্রলম্বিত করার কৌশল হিসেবে দেখছেন খোদ ইসরায়েলিরাই। শনিবার সরকার পতনের জোরালো দাবিতে বিক্ষোভ হয়েছে রাজধানী তেল আবিবেও। החיים לא יכולים להימשך כרגיל כאשר הרמטכ"ל אומר שמכניסים חיילים למלכודת מוות। গাজা যুদ্ধ বন্ধ করতে ব্যর্থ হওয়া ও জিম্মিদের ফিরিয়ে আনতে উদাসীন আচরণ করায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চলে যাচ্ছেন জিম্মি পরিবারের সদস্যরাও। তারা মনে করেন ক্ষমতায় টিকে থাকতে সংঘাত চালিয়ে যেতে চান এই রাষ্ট্রপ্রধান। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
হ্যাঁ, কিছুদিন পরে কিন্তু বাংলাদেশের সামনে নেদারল্যান্ডস সিরিজ এবং এশিয়া কাপও রয়েছে এবং তার জন্য বাংলাদেশের যে জোর প্রস্তুতি সেটা কিন্তু তারা শুরু করেছে গত 6 তারিখ থেকে শুরু করেছে এবং আজকেও তারা ফিটনেস ট্রেনিং করেছে, যেখানে দেখা যাচ্ছে যে স্প্রিন্ট এবং 1600 মিটার দৌড়ের মতো যেই ফিটনেস ট্রেনিং সেটাও কিন্তু ছিল। এবং সাকিব, আজকে জাতীয় স্টেডিয়ামে সকাল 7টা থেকে কিন্তু শুরু হয় এই ফিটনেস টেস্ট, আর এ নিয়ে আমাদের হাতে ফারহানি ইসানের একটি প্রতিবেদন রয়েছে, দেখে নিব সেটি। ভোর 6:13 সবার আগে ফিটনেস পরীক্ষা দিতে জাতীয় স্টেডিয়ামে হাজির লিটল মাস্টার মুশফিকুর রহিম। এরপর একে একে স্টেডিয়ামে প্রবেশ করলেন মিরাজ, মুস্তাফিজ, নাজমুল শান্তরা। মাইক্রোতে এলেন নাহিদ রানা, নাসুম, জাকের আলী ও ইবাদতরা। মূলত নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে সপ্তাহখানেক ফিটনেস ট্রেনিং করছে টিম বাংলাদেশ। স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে চলবে এই অনুশীলন। প্রথম 2 দিন মিরপুরে ট্রেনিং করলো, রোববার জাতীয় স্টেডিয়ামে অনুশীলন সেরেছে টাইগাররা। প্রথম ধাপে কিছুটা স্ট্রেচিং করে গা গরম করলো। 7টা থেকে শুরু হয় স্প্রিন্ট টেস্ট। ছোট ছোট ধাপে 60 থেকে 70 মিটার দূরত্বে একে একে স্প্রিন্ট টেস্ট দেন ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে হয় 1600 মিটার রানিং। 2 ধাপে বিভক্ত হয়ে দৌড়ে অংশ নেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রথম রাউন্ডে সবাইকে ছাড়িয়ে সেরা টাইমিং করেন পেসার নাহিদ রানা। তার থেকে বেশ খানিকটা পেছনে থেকে দৌড় শেষ করেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। তৃতীয় স্থানে থেকে দৌড় শেষ করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। 1600 মিটার দৌড়ে সবার পেছনে থেকে দৌড় শেষ করেন মুস্তাফিজ ও হাসান মাসুদ। দ্বিতীয় রাউন্ডে আরেক ঝাঁক ক্রিকেটার নামেন নিজেদের ঝালাই করতে। এই ধাপে সবার আগে 1600 মিটার বাধা অতিক্রম করেন তানজিম সাকিব। সাকিবের পেছনে ছিলেন দীপু ও ইমন। এই ধাপে সবচেয়ে পেছনে থেকে দৌড় শেষ করেন তানভীর ইসলাম, শামীম পাটোয়ারি ও তাসকিন। টি-20তে পাওয়ার হিটিং ও ফিটনেসকে প্রাধান্য দিয়ে এই ক্যাম্পের আয়োজন করেছে বিসিবি। আগামী 15 আগস্ট থেকে শুরু হবে টাইগারদের স্কিল ক্যাম্প। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে আরেকটি ক্যাম্প। আগামী 30 আগস্ট থেকে শুরু হবে নেদারল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ। ফারহান ইসান, এখন, ঢাকা। শেষ করবো এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো আরো একবার। সম্পূরক তালিকার খসড়ায় ভোটার সংখ্যা 12,61,00,000, নতুন ভোটার 24 লাখ। নির্বাচনের সময় গুজব প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার তাগিদ। 5 আগস্টের পর লুট হওয়া 700 অস্ত্র এখন উদ্ধার হয়নি, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের জন্য 40,000 বডি ক্যামেরা কিনছে সরকার। জাতীয় নির্বাচন হতে পারে 8 ফেব্রুয়ারি। বিএনপি স্বাগত জানালেও জুলাই সনদ ও লেভেল প্ল্যানিং এ সুরাহা চায় জামায়াত এনসিপি। সামনে নির্বাচন থাকায় এখনই আসবে না বড় বিনিয়োগ, মন্তব্য গভর্নরের। 1 বছরেও জীবন জীবিকায় আসেনি স্বস্তি, বলছে সিপিডি। মিরপুরে পুলিশি নির্যাতনে জনি হত্যা মামলার রায় পড়া চলছে। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যা মামলার চার্জশিট শুনানি 25 আগস্ট। শেষ করছে এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/ekhon tv।